না আমরা একটু দেখবো যে টেন্ডার ডকুমেন্ট যে প্রিপারেশন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। এত বড় একটা বই থাকে কিন্তু বইটা সেকশন 1 এবং 3 আমাদের করতে হয় না, মনে আছে? আর বাকি কাজগুলো আমাদের করতে হয় সম্পূর্ণ মতো। এখন আমরা দেখবো যে এই যে ওটিএম এবং আরএফকিউ ডকুমেন্ট প্রিপারেশন একটু দেখবো। আর ওটিএম যে আরএফকিউ গুলো কিভাবে করে, কিভাবে মেইনটেইন করে। ওটিএম আমরা তো জানি মিনিংটা কি, ওপেন টেন্ডারিং মেথড। ওটিএম করার প্রসেসটা কি? ওটিএম করতে হলে ওই যে প্ল্যান যেভাবে করেন ওইভাবেই প্রসেস। ওটিএমটা প্রথমে কি করতে হবে? এপিপি তো করতেই হবে, তাই না? এই দেখেন এপিপি, এপিপি করার পরে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার পরে কি করব আমরা? অ্যাডভার্টাইজ বা বিজ্ঞপ্তি দিব, তাই না? বিজ্ঞপ্তির পরে টেন্ডার ওপেন, ওপেনের পরে ইভালুয়েশন, ইভালুয়েশনের পরে নোয়া, তারপরে এগ্রিমেন্ট। ঠিক আছে? এটাতে কারো বিষয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে? অর্থাৎ আমি ধরে নিলাম আমার একটা প্ল্যানে একটা কাজ ছিল ওটিএম, গুডস হোক বা ওয়ার্ক হোক। তো আমি ওটিএম মানে ওপেন টেন্ডারে করব। তো এখন যদি আমি চিন্তা করি ওটিএমটা আমি কিভাবে করব, তো আমার তো ভোক্তা আমাকে প্ল্যান অনুমোদন দিয়ে দিয়েছে, তাহলে ওটিএমটা আবার কি কি ধাপগুলো অনুসরণ করব? প্রসেসটা কি? প্রথমে কি এপিপি, অর্থাৎ এপিপি তো আমার হইলেই এপিপি লাগবে। তারপরে কি করতে হবে? এপিপিটাকে কি করতে হবে? অ্যাপ্রুভাল করতে হবে। অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল করার পরে আমরা কি করি? অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের জন্য নিয়ে আসি এটা বিজ্ঞপ্তি দেব। তারপরে কি করি? বিজ্ঞপ্তি দিই, অ্যাডভার্টাইজমেন্ট দিই। কারণ কি কনফিউশন হচ্ছে? না স্যার। হ্যাঁ, গুডসের ক্ষেত্রে 3 লাখের উপরে, ওয়ার্কসের ক্ষেত্রে 6 লাখের উপরে গেলে আপনি ওটিএম এ যাবেন। আবার আরো বিষয় আছে, আমি বলছি যে ওটিএম ছাড়াও পারবেন। ওই যে ডিপিএম এ অনেকগুলো প্রেক্ষাপট আছে না, যদি জরুরি হয়, সরকারি প্রতিষ্ঠান হয়, পচনশীল দ্রব্য হয়, বলছি না, ওগুলিতে আবার ওটিএম লাগবে না, অবস্থা বুঝে। আচ্ছা, তারপরে আমরা বলছি টেন্ডার ইভালুয়েশন, তারপরে বলছি কি নোয়া এগ্রিমেন্ট। সহজ করে বুঝবেন। তাহলে ওপেন টেন্ডারিং মেথডের প্রসেসটা কি? প্রথমে আমরা কি করি? সহায়ক পরিকল্পনা বা এপিপি। এপিপি করার পরে কি করি? অ্যাপ্রুভাল নেই। অ্যাপ্রুভাল শব্দটা কেন রাখছি? অনেকে এপিপি ওই পি সই নিয়ে রেখে দেয়, উপর অনুমোদন নেয় না, কিন্তু পিপিআর বলছে প্ল্যানেরও যে 16(5) কথাটা বলবো না, ওখানে অবশ্যই উপর অনুমোদন নিতে হবে। তারপরে কি করা হয়? উপর অনুমোদনের পরে আমরা কি করি? অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি দিই। বিজ্ঞপ্তির পরে কি করি? টেন্ডার ওপেন, টেন্ডার ওপেন করি। টেন্ডার ওপেন করার পরে কি করি? ইভালুয়েশন। ইভালুয়েশনের পরে ভিডিও বিডারকে নোয়া দেই। হ্যাঁ, নোয়ার পরে এগ্রিমেন্ট করি। এই সহজভাবে খেয়াল রাখবেন। অনেক প্রতিষ্ঠান কি করে? এই নোয়া দেয় না। অ্যাডভার্টাইজমেন্ট নরমালি আমরা যে আঞ্চলিক প্রতিষ্ঠান আমরা কিন্তু স্যার জাতীয় পত্রিকা দিই না, লোকাল পত্রিকা তারপর থেকে দিবেন। আপনার যদি টেন্ডার অ্যামাউন্ট যদি 10 লক্ষ, 8 থেকে 10 লক্ষ হয়, দরকার না, আপনার তো আরো কম, তো আপনার সবগুলোই আঞ্চলিক লোকাল পত্রিকায় দিলেই হবে, জাতীয় পত্রিকা দিতে হবে। জাতীয় পত্রিকা দেবে হচ্ছে স্বল্প মূল্যের বেশি হবে ক্রয় করে। এখন আরেকটা দেখি আরএফকিউ প্রসেসটা কি। এটাও কিন্তু সেম, তবে একটু পার্থক্য আছে। দেখেন এখানে এপিপিও আছে, অ্যাপ্রুভাল আছে ওটার মতো। এখানে কি অ্যাডভার্টাইজমেন্ট আছে? নাই। আরএফকিউ তে কোনো বিজ্ঞপ্তি দিতে হয় না, নোটিশটা দিলে ভালো। আর টেন্ডার ওপেন ইভালুয়েশন একসাথে, ওখানে ছিল ওপেন ইভালুয়েশন আলাদা। কারণ কি বলেন তো? এইটাতে হলো ওপেনিং কমিটি আলাদা করে, তারপর ইভালুয়েশন করে ফাইনালি। আর আরেকটুতে হলো একই কমিটি ওপেনিং এবং ইভালুয়েশন করে, এটা আমরা করি, অনেকেই করি। তারপরে হলো এই যে এগ্রিমেন্ট, ঠিক আছে? এটার সাথে এটার পার্থক্য কি? এখানে কোনো টেন্ডার দিতে হয় না, এখানে কমিটি একটাই কমিটি কাজ করে, এখানে দুইটা কমিটি প্রয়োজন, এখানে নোয়া দিতে হয় না। আরেকটা বিষয় কি, আরএফকিউতে কোনো সিকিউরিটি প্রয়োজন হয় না। আর ওটিএমে কি কি সিকিউরিটি লাগে মনে আছে তো? জি স্যার। প্রথমে টেন্ডার সিকিউরিটি বা আর্নেস্ট মানি বা সাবমিশন মানি লাগে। তারপরে বিজয়ী হওয়ার পর বিজয়ী বিডার থেকে পার্সোনাল সিকিউরিটি নিতে হয়। তারপর বিল থেকে কর্তন করা হয়, 3 রকম সিকিউরিটি। আর আরএফকিউতে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই, ঠিক আছে? এখন আমাদের হাতে আপনাদেরকে একটা দিচ্ছি, দেখেন, জাস্ট একটু দেখেন। আর কেউ যদি মনে করেন কলম ধরবেন ধরেন, আমরা একটু শিখার জন্য একটু দেখি তো ভাই। আমরা বলছিলাম যে টেন্ডার যে ডকুমেন্ট, অর্থাৎ ওটিএম এর কাগজ কি আছে ম্যাডাম? আর একটা টেন্ডার ডকুমেন্ট আমরা তৈরি করি, তাই না? আমরা না করে অপারেটর বা ম্যাডাম একটু মাঝখানে দিবেন ম্যাডাম, তাহলে একটু দেখতে পারতাম ম্যাডাম। কিন্তু এটা তো অনেক ভুল হয়, একটু আমরা একটু জানবো। এটা তো আমার জন্য তাহলে ওপেন টেন্ডারের ডকুমেন্টের নাম কি? এসটিডি। এসটিডিটা হলো এইটা, আর বড়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শীট দিছি, দেখেন আপনাদের প্রত্যেক ব্রাঞ্চে একটা সারি। এখানে কি আছে বলছে যে অফিস অফ, এটা কি হবে এখানে বলেন তো?
লিখেন, লাগলে লিখেন, অসুবিধা নেই, রাগ করেন। অফিস শব্দ কি? তার মানে আপনার অফিসের নাম লিখেন, যার যার অফিসের নাম। ধরুন আপনাদের এই সারিতে তো যে কোনো একজনের একটা অফিস। এটা ভুল যেন না হয় জন্য আমি বলতেছি আপনাদের, লেখেন বা সংক্ষেপে লিখেন, বোঝার জন্য বলতেছি। তারপরে দেখেন নিপুট লেখেন, কিন্তু যখন পুরো ইয়েতে দিবেন পুরোটা লিখবেন। পুরো অফিসের নাম তারপরে লিখবেন। আমি লিখছি কনস্ট্রাকশন, আপনার এখানে দেখেন কনস্ট্রাকশন নাই, আপনার এখানে খালি আছে ঘরটা, আপনার এখানে পর্দা প্রকিউরমেন্ট, তাই না? আর বাকিটা আমি লিখছি ওয়ার্কস এর কারণে এটা দিচ্ছি। এখন পর্দা প্রকিউরমেন্ট মানে কি হবে? আপনি কি প্রকিউর করবেন? এখন আপনি ধরেন কি প্রকিউর করবেন? ফার্নিচার প্রকিউর, তাহলে আপনি লিখবেন কি ফার্নিচার বা গোস, গোস লিখলেন। আরেকজন ওয়ার্কস করবে, ওয়ার্কস লিখবেন। ঠিক আছে, লিখেন। কেউ যদি মনে করেন হাত দিবেন দেন, তাহলে আপনি ভবিষ্যতে ভুল হবে না। আপনি ফার্নিচার দিলেও যদি একটা ডকুমেন্ট হয় শুধু ফার্নিচার ফার্নিচার লিখতে সমস্যা নেই, আর গোস লিখে ব্যাকেটে ফার্নিচারটা দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তারপরে দেখেন লিখেন, সবাই একটু যার যার কাছে শিটগুলো আছে দেখবেন যে আর জব প্লেসে এই ভুলগুলো হবে না। অনেক সময় ব্ল্যাঙ্ক চলে যায়, খালি চলে যায় টেন্ডার ডকুমেন্ট। তারপরে আছে ইনভিটেশন ফর টেন্ডার নং। এটা কোথা থেকে পাবো বলেন তো? সারা বছরে আমি যতগুলো টেন্ডার করি, যদি এটা প্রথম টেন্ডার হয় তাহলে 1 নাম্বার হবে, তাই না? যদি 2 নাম্বার ধরে নিলাম আমরা 5 টেন্ডার করতে, তাহলে এটা নাম্বার 1 হবে। ঠিক আছে, সবাইকে দিছে না শীটটা? তারপরে হলো ইস্যুড অন, মানে আমি কাকে ইস্যু করতেছি, কোন ঠিকাদারকে, এটা টেন্ডার ডকুমেন্টে লিখতে হয়। কারণ টেন্ডার বিক্রি করার সময় না আমি জানি কে কিনবে। অনেক জায়গায় লেখা দেয় প্রকিউরিং এন্টিটি, আবার অনেক সময় লেখা দেয় জনাব উমক, এরকম লেখা দেয়। আমি নিজে দেখছি, বড় বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুটসে দেখছি, এখানে লেখা দিচ্ছে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। এই ইস্যুড অনটা মানে কি? আমি কাকে ইস্যু করতেছি, অর্থাৎ যারা ঠিকাদার বা টেন্ডার বা ভেন্ডর, যারা আপনার থেকে টেন্ডার ডকুমেন্টটা কিনতেছে, যখন যে বিক্রি করবে সেই বিক্রয়কারী হাত দিয়ে লিখে দিবে যে মেথড অমুক কনস্ট্রাকশন বা মেথড এস এন্টারপ্রাইজ। ঠিক আছে, এখানে এটা টেন্ডার ডকুমেন্টে লিখতে হয় না। এই যে আমরা টেন্ডার ডকুমেন্ট করব, এটা লিখতে হয় না, এটা শুধু বিক্রির সময় লিখতে হয়, খেয়াল থাকবে। তারপর হলো টেন্ডার প্যাকেজ নং। এটা কোথায় পাবো? প্যাকেজ নংটা কোথায় থাকে? এপিপি তে। আপনি যদি ধরেন যে প্রকিউরমেন্টটা যেটার জন্য টেন্ডার ডকুমেন্ট করতেছেন, আপনি ধরেন 3 স্টোরির একটা কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, অথবা আমি ফার্নিচার প্রকিউর করব, একটা আমার এপিপি তে একটা কম্পোনেন্ট বা প্যাকেজ ছিল, ওই প্যাকেজ নাম্বারটা যদি 5 হয় 5, 3 হয় 3, 2 হয় 2। এটা কি কনফিউশন হচ্ছে আপনাদের? অর্থাৎ এপিপি তে আমি অনেকগুলো ক্রয়ের জন্য প্যাকেজ করছিলাম না, তো আমি এই ডকুমেন্টটা টেন্ডার ডকুমেন্টটা তো একটা সুনির্দিষ্ট, যেই টেন্ডার যেটার জন্য আলাদা, নাকি 5টা টেন্ডার ডকুমেন্ট 5টা কাজের জন্য একটা ডকুমেন্ট হয়? একটা কাজের জন্য একটা ডকুমেন্ট। টেন্ডারের জন্য, কাজের জন্য, গুডসের জন্য আলাদা। তো আমি ধরে নিলাম আমার একটা প্যাকেজ, এখানে যা যা মন চাই লিখেন আর কি, ধরেন 2 নাম্বার বা 3 নাম্বারে ওই প্যাকেজটা ছিল। এখন দেখেন আমি বলছিলাম সেকশন 1 এ কোনো কাজ নাই, সেকশন 1 থেকে আমাদের কোনো পীর বা পীর প্রতিনিধিদের আমাদের কোনো কাজ নাই। দুই আছে, কি আছে? আমি বলছি দি এমপ্লয়ারি, আপনাদের শিখে আছে দেখেন এমপ্লয়ারি। আমি বলতেছি আমার প্রতিষ্ঠান বার, আপনি কি লিখবেন? আপনার প্রতিষ্ঠান। আর পিটিআই রাজশাহী, আপনার প্রতিষ্ঠানটা আপনি লিখবেন। ঠিক আছে, লিখেন একটু দাদার আছে শিক্ষা। তারপরে বা আপনার প্রতিষ্ঠানটা আপনি লিখে প্রতিষ্ঠানের ঠিকানাটা দিবেন, এটা কি ঢাকা, চিটাগাং, কোথায়। তারপরে যদি নেম অফ দি টেন্ডার, এই কাজটার নাম কি। আমরা যদি ধরি যে আমরা ফার্নিচার প্রকিউর করব, তাহলে এখানে কি বলবো? পারচেজ অফ ফার্নিচার অথবা পারচেজ অফ কম্পিউটার গুড, এরকম। এখানে গুড হবে না, এখানে স্পেসিফিক দিতে হবে। আচ্ছা দেখেন, এই যে ফার্ম জিওবি কেন অটো চলে আসে, এটা সরকারি যদি ফান্ডের যদি আপনি ক্রয় করেন, ওটা যখন আপনি সিবিকিউতে যাবেন, যখন ওই ডকুমেন্টটা চাইবেন আপলোড করতে, তখন দেখবেন অটোমেটিক্যালি জিওবি লেখা চলে আসে, আপনার আর পড়ে করতে হবে। তারপরে এই কথাটাও ডেভেলপমেন্ট পার্টনার, আপনি যদি ডেভেলপমেন্ট পার্টনার চান, ওকে, তো ডেভেলপমেন্ট পার্টনার আমরা সাথে নেই না, কারণ মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি থাকে, তো কয়েকজন জয়েন্ট ভেঞ্চারে আছে ডেভেলপমেন্ট পার্টনার, একজন আরেকজনের উপর ধাক্কাধাক্কি করে, কাজ হতে সমস্যা হয়, এজন্য আমরা নাম দিয়ে দিই। তারপরে দেখেন অটোমেটিক্যালি আসলে এখানে ডেভেলপমেন্ট পার্টনার মানে আপনি কোনো সহযোগী চাচ্ছেন কিনা, আপনি যে টেন্ডার দিচ্ছেন, যারা টেন্ডারটাতে পার্টিসিপেট করবে এদের সাথে আপনি কোনো ডেভেলপমেন্ট পার্টনার নিতে চাচ্ছেন কিনা। আপনি নেবেন না, কারণ নিলে সে ওই ঠেলাঠেলি করবে, ভাগাভাগি করবে, কাউকে আপনি স্পেসিফিক ধরতে পারবেন। এজন্য ডেভেলপমেন্ট পার্টনারটা না দেওয়াটাই ভালো।
এটা বড় বড় কাজের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা লাগে। যেমন আপনি একটা পদ্মা ব্রিজ করতে যে আবার নদী শাসন করতেছে, রিভার ড্যাম্পিং করতেছে, এটার জন্য ডেভেলপার পার্টনার প্রয়োজন হয়। মেট্রো রেলে ডেভেলপার পার্টনার ছিল 4 জন এরকম। কিন্তু আমরা যারা কাজ করি, ক্রয় করি, এগুলির ক্ষেত্রে ডেভেলপার পার্টনার প্রয়োজন হয় না। তারপরে দেখেন ওপেন টেন্ডারিং মেথড, এটা অটোই চলে আসছে। এটা আপনি যখন টেন্ডার ডকুমেন্টটা আপলোড করবেন দেখবেন যে এই কথাগুলো অটোমেটিক চলে আসবে, কারণ আপনার মেথডটা হচ্ছে ওটিএমএস, তার মানে এই কথাটা অটোমেটিক চলে আসবে। একটা সময় ছিল কি এগুলি নিজেরা করতে হতো। এরপরে দেখেন এনুয়াল টার্নওভার, পরের শীটে দেখেন আছে না, বা এই শীটে আছে। এটা একটু জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, এনুয়াল টার্নওভারটা কি কত টাকা হয় কিসের উপরে। ধরেন আমি সবাই মিলে আমরা চিন্তা করলাম যে আমি 1 কোটি টাকা ফার্নিচার কিনবো, পাককলিত মূল্যের একটা অংশ এখানে আমরা দিব 70 থেকে 80 বা 90 কোটি। তাহলে আমি যদি ধরি 1 কোটি টাকার এস্টিমেট, 1 কোটি টাকা 70% ন্যূনতম দিলে কত আসবে? 70 লাখ। 70 লাখ। এখন ইয়াস কত বছরের? সাধারণত আমরা বলি লাস্ট 3 থেকে 5 ইয়ার ভ্যালু দেয়া থাকবে, শিখার জন্য বলতে যাব। যখন আপনারা আপলোড করবেন এখানে ভ্যালু দেয়া থাকবে 3 থেকে 5। তা আমরা সাধারণত 5 ইয়ার লিখি। কেন লিখি? যত বেশি বছর দেখবেন তত বেশি অনেক ঠিকাদার আসবে বা সাপ্লায়ার আসবে, আর যত কম বছর রিকোয়ারমেন্ট করব তত কম ঠিকাদার আসবে। ঠিক আছে? আমি যদি বলি 3 বছর, তাহলে 3 বছরের মধ্যে সীমিত হয়ে যাবে। যদি 5 বছর বলি তাহলে 5 বছর পর্যন্ত যারা কাজ করতে অভিজ্ঞতা আছে তারা অ্যাটেন্ড করতে পারবে, প্রতিযোগিতাটা বেশি হবে। তারপরে দেখেন এক্সপেরিয়েন্স তো সেম 70 থেকে 80 এরকম। আমি যদি 1 কোটি টাকার কাজ করি তাহলে এখানে স্যালারি 70 যদি দেন বা 80 লাখ যাই দেন দিলেন 70% বা 80%। তারপরে হলো কত লাস্ট ইয়ার, এটাও ঠিক সেম ঘটনা 3 থেকে 5 ইয়ার। আমরা ম্যাক্সিমামটা দেই 5 ইয়ার। কেন বেশি দেই? আপনি এই কথাগুলো ভ্যালু দেখে দেখে বসাবেন, ভ্যালু দেখে দেখে বসাবেন। ওখানে যখন আপলোড করবেন ভ্যালু দেখে, আর ম্যাক্সিমাম ইয়ার্সটা দিবেন, আর ম্যাক্সিমাম ভ্যালুটা দিবেন, তাইলে আপনার কাজটা ভালো হবে। ব্যাংক সলভেন্সি হলো 80% থেকে 100। আপনি 100 দিলে আবার বুঝে ধরবে এস্টিমেট কত। তা আমরা ফ্র্যাকশন করে দিলাম, ধরুন আমার 1 কোটি টাকার কাজ, এস্টিমেট 1 কোটি। এই যতগুলো কাজ করতেছি আমরা কিসের উপরে ভিত্তি করে? এস্টিমেটের উপরে। কারণ এটা তো আমার ডকুমেন্ট বিক্রির জন্য দিব, তাই না? তা আমি ধরে নিলাম আমার 80 বা 85 লাখ টাকা দিব, 1 কোটি টাকার এস্টিমেট দিয়ে। তারপরে ধরেন লিকুইড অ্যাসেট। লিকুইড কি তার অ্যাসেটও থাকতে পারে, লিকুইড মানিও থাকতে পারে। এটা হলো 30 থেকে 70 বা 80 পর্যন্ত। তা আমি মাঝামাঝি ধরলাম যে 50 বা 55। তা আমার 1 কোটি টাকার এস্টিমেট যেহেতু, আমি যদি 55% ধরি তাহলে কত হবে? 55 লাখ টাকা। এগুলি জাস্ট মুখস্থ করার দরকার নাই, আপনাদের এই জিনিসটা হাতে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা জব প্লেসে যখন একটা পর্যায়ে যাবেন আপনাদেরকে বলতে বলা হয়েছে এগুলি আমাদেরকে, যে আপনারা যেন এই শীটগুলো ডকুমেন্টগুলো দেখে শুনে স্বাক্ষর করেন, যেন ভুল না করেন। হলো এটা হলো ব্যাংকের সলভেন্সি, মানে ব্যাংক আপনাকে তাকে সলভেন্ট কিনা প্রত্যয়ন করবে অথবা সলভেন্সি আছে কিনা স্টেটমেন্ট দিবে। আর এটা হলো আপনার লিকুইডিটি কি আছে দেখেন। এটা হলো একটা হলো সক্ষমতা, কিসের সক্ষমতা? অর্থাৎ আর্থিক, ব্যাংক বলবে। আর এটা হলো লিকুইড, এটা আর্থিকও হইতে পারে অথবা আপনার সম্পদও হইতে পারে। না এইটা অথবা তার আর্থিক মানে কি বলে অ্যাসেট। হ্যাঁ, সলভেন্সি ছাড়া ব্যাংক যখন সলভেন্সি দিবে তখন তো লিকুইডিটি ওই একটা দিয়ে দিতে হয়। অনেক সময় আপনার দেশে ব্যাংক যে স্টেটমেন্ট, ব্যাংক যদি বলে দেয় তার 3 কোটি টাকার এই সলভেন্সি আছে, এমন যদি স্টেটমেন্ট দিয়ে দেয় আপনি সেম জিনিস দিয়ে সলভেন্সিও কভার করবে, লিকুইডও কভার করবে। আর কোন কন্ট্রাক্টররা বড় বড় কাজের ক্ষেত্রে কি করে, ব্যাংক সলভেন্সিতে একটা এটা দিয়ে দেয় সম্পদ বিবরণী, এটা আবার প্রত্যায়ন করে। ঠিক আছে? এইজন্য আপনাদেরকে দেখানো লিকুইড হলো 30 থেকে 80। প্লিজ স্যার, ব্যাংক সলভেন্সি টাকা দিতে সেটা স্যার মানে কাজ যদি আমরা 70 টাকা হয় তাহলে কত টাকা দেখাবে এটা? আপনার যত টাকা হোক পাককলিত ব্যয়, ওই যে বললাম ব্যাংক হলো 70 থেকে 80 এর মধ্যে দিবে, 90 আপ টু 90। কিন্তু এটা আমি এইজন্য বলছি মুখস্থ দরকার নেই, আপনি যখন ডকুমেন্ট নেবেন না ওয়েবসাইট থেকে, ওখানে ভ্যালুটা দেয়া থাকবে, আপনি ওই ভ্যালুতে বসায় দিলে হবে। তারপরে দেখেন টেন্ডার ডকুমেন্টে যে আমরা বিক্রি করি কাকে দিচ্ছি, অ্যাড্রেসটা লিখবেন, অ্যাটেনশনটা লিখবেন। ধরুন আপনার একটা প্রতিষ্ঠান ঢাকাতে, আপনার টেন্ডার ডকুমেন্টটা এই যে টেন্ডার পারপাস
এই যে কার কাছে যাবে, টেন্ডারটা কোথায় কি করবে, এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন, এমপ্লয়ার অ্যাড্রেস। ওই যে পি অ্যাড্রেসটা আছে না, প্রকুরিয়ার এন্টিটির পদবি দিবেন আর নাম দিয়ে তারপরে পদবি দিবেন। অ্যাটেনশন যদি থাকে, ধরেন আপনি চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর, যেমন আমাদের বার্ডে হলো কি আমার ডিরেক্টর এডমিনের দপ্তর, অ্যাটেনশন থাকে আমরা, অথবা ডিডির দপ্তর অ্যাটেনশন থাকে ডিরেক্টর এডমিন। তো আপনাদের নিউক্লিয়ার ধরেন হেড অফিস ঢাকা, আপনি আরেকটা সাব অফিস এজেন্সি থেকে আপনি টেন্ডারগুলো করতেছেন, তাহলে অ্যাটেনশন থাকবে যিনি ক্রয়কারের প্রতিনিধি তার, অর্থাৎ একজনের অনুপস্থিতিতে যেন তার আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। এটা হলো এই অ্যাড্রেসগুলো, টেলিফোন নাম্বারগুলো দিবেন। অ্যাড্রেস হচ্ছে কি যদি পি তো করে সাধারণত, আবার অনেক সময় এজেন্সি করে সরাসরি। আপনি যদি এজেন্সি দায়িত্ব দিল পি যে আমার টেন্ডার ডকুমেন্টগুলো ওখানে বিক্রি হবে, যত বোঝার বিষয় আছে ক্লারিফিকেশন ওখানে যাবে, তাহলে ওই অ্যাড্রেসে, অর্থাৎ যেখানে যদি দেয় আপনার অনুমোদন নিয়ে যদি অফিসার করে দেয় আপনি দিবেন। আচ্ছা, টেন্ডার ডকুমেন্ট যেটা বললাম, আপনি যেটা বলছিলেন অ্যাড্রেস নাম্বার দিবেন। এরপরে আসলো আরেকটা বিষয় হলো, দেখেন টেন্ডার ভ্যালিডিটি এটা অটো চলে আসে 60 থেকে 120 দিন। ওইটা আমরা বলছিলাম না, টেন্ডার ভ্যালিডিটি 60 থেকে 120 দিন। তারপরে টেন্ডার সিকিউরিটি, এখন এটা বসান, কে বসাবেন এটা আমি বলবো না। টেন্ডার সিকিউরিটি আমার এস্টিমেট হলো 3%। কে বলতে পারেন বলেন সেটা? টেন্ডার সিকিউরিটি 2.5 লাখ। কেন বলেন? এটা কিন্তু আমার টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার মানি, আর্নেস্ট মানি, সাবমিশন মানি এক। এটা কিসের উপর ভিত্তি করে দেয়? প্রাকলন কত আমরা বলছিলাম 1 কোটি টাকা। 1 কোটি, তাহলে এটা কত পার্সেন্ট দিব? স্যার 2.5% দিলাম স্যার। হ্যাঁ, আড়াইও দিবেন না, দিবেন 2.9, 2.67। কারণ বাংলাদেশের ঠিকাদার এত চালাক, যখন আপনি টাকা দিবেন ওই কিক নিয়ে এসে বাইরে করে কাছাকাছি চলে যাবে। এজন্য আমরা কি করি, একদম 2 দেই না, 3ও দেই না, 2.5ও দেই না, এমন ভাবে দেই যাতে একটু ওই উল্টাপাল্টা হয়ে যায়, ট্রাকশন করে দেয়। ঠিক আছে? তাই এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য কি, আপনারা যেন টেন্ডার ডকুমেন্টগুলোতে ভুল না হয়ে যায়। এই টেন্ডার ডকুমেন্ট ভুল থাকার কারণে কি হয়, কাজের পরেও আইজিডি রিপোর্ট দেয়, অডিট আপত্তি দেয়, তদন্ত কমিটি হয়, বা কোনো ইস্যু সৃষ্টি হলো, কোনো টেন্ডারদের মধ্যে কোনো সমস্যা হয়ে গেল, তখন এই টেন্ডার ডকুমেন্ট নিয়ে তদন্ত হয় বেশি। আর টেন্ডার প্রক্রিয়াটা নিয়ে হয়, আপনি প্রক্রিয়াটা ঠিকমতো করছেন কিনা এপিবি থেকে, আর এই ডকুমেন্ট ঠিক ছিল কিনা। আমি এখনো অনেক জায়গায় ইভালুয়েশন করতে গেলে দেখি এই সিকিউরিটি গুলো ভুল দিয়ে রাখে, কিন্তু টেন্ডাররা ঠিকই দেয়। তো তারা জানলো কিভাবে? আমি দেখছি যে এখানে লেখা আছে 3 লক্ষ টাকা, টেন্ডাররা দিয়ে রাখছে 2.5 লক্ষ টাকা। ওই এস্টিমেটের উপরে ঠিক 2.5 লক্ষ টাকা হয়, সে অফিস থেকে জানে, ভুলে টাইপ করে দিচ্ছে 3 লক্ষ, কিন্তু 2.5 লক্ষ টাকা দিচ্ছে, ইভালুয়েশনও হয়ে যাচ্ছে। আমরা যেন এরকম না করি, আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বলছি। তো এটা আমরা বুঝতে পারছি তো, তাই না? যে টেন্ডার ডকুমেন্টের সেকশনে গিয়ে আমরা কি করব, এখানে এস্টিমেটে ওই যে 2 থেকে 3% এটা দেব। তারপরে টেন্ডারটা কোথায় সাবমিট হবে এবং কয়টার সময় ওপেন হবে, কয়টার সময় খোলা হবে, এই যে ওপেন হবে কয়টার মধ্যে সাবমিট করবে, আপনি টাইমগুলো লিখে দেবেন পেজে। এগুলো যদি ভুলে পেজ তো ভিতরে থাকে না, না টাইম দিবেন, এইভাবে দিবেন না। এখানে বিষয় আছে, ডু নট ওপেন বিফোর, এখানে কয়টার আগে খুলবেন না, যেমন বিশাল আপনি তো বিকালে দিলে তো কভার করতে পারবেন না, সাধারণত দুপুরে হয়, আবার দুপুরের পর বা দুপুরে 1-1.5 ঘন্টা আগে, তাহলে আপনি সময়টা কভার করতে পারবেন। অনেকে দেখুন 12টায় দেয়, 12:30টায় দেয়, অনেকে 2:30-এ দেয়, 2টায় দেয়। হ্যাঁ, এখন আমি যখন এখানে ক্লোজিং দেখাই দিব, এখন ওপেনিংটা দেখাই দিব, টাইপটা এর সাবমিশনটা 1 মিনিট পর আর হবে না। যেই দপ্তরে টেন্ডারটা দাখিল হবে ওই দপ্তরের ঘড়ি দেখে, টেন্ডার টাইম দেখে টেন্ডার ক্লোজ হয়ে যাবে। 1 মিনিট পরে আর আমরা টেন্ডার সাবমিট করতে যেতে দিব না। এইগুলি ওই যে অ্যাটেনশন এগুলি দিবেন। সেকশন 4 টা একটু আমরা দেখি, দেখেন অনেক সহজ। সেকশন 4 এ এইখানে দেখেন ইমপ্লয়ার কি, সাইটটা কোথায়। আমি যদি ঢাকা খাবারের সাপোজ ধরেন আপনার একটা অফিস আছে খাবার, আমি টেন্ডারটা করলাম ঢাকা থেকে, আমি কিছু গুডস কিনবো কোন জায়গার জন্য, খাবারের জন্য, তাহলে আমি ওই অ্যাড্রেসটা দিব যে আমার সাইটটা কোথায়, বা একটা 10 তলা বিল্ডিং হবে, আপনার কোথায় হবে বিল্ডিংটা, সাইটটা, স্পটটার নামটা দেন। ঠিক আছে? এরকম এগুলি পারবেন না আপনারা? জটিল কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে স্যার একই প্রতিষ্ঠান অনেকগুলো লাইসেন্স একসাথে ড্র করে, কিন্তু আমাদের ট্রাকে পলিটিক্যালি অনেক চাপ থাকে, তাদের কিনে নেওয়ার জন্য, সেখানে আমাদের পছন্দ না হয়, সেটা সরাসরি অ্যাভয়েড করা যায় না। সেক্ষেত্রে আমি স্যার কি করবো? আর এখানে সিকিউরিটি যারা, সেটা তো যে প্রতিষ্ঠানগুলো করবে মানে একদম 6টা করে লাইসেন্স নিতে করে যায়, সেটা নিয়ে নেয়। আমি আপনাকে বলি, ওই যে বলছিলাম না খাছিল,
এখন আমি আপনি যতই কাজ করবো, যতই প্রিপেয়ার হন, হ্যাঁ, আপনার কমিটি গঠন করে দিবেন। যেমন আমাদের, আমি একটু আগে শেয়ার করলাম যে আমাদের প্রাধিকার এবং পরিকল্পনার একটা কমিটি করা হয়। কাজ বাস্তবায়নের জন্য আলাদা কমিটি আছে আমাদের, একজন ডিরেক্টরের নেতৃত্বে 8-10 জনের একটা কমিটি থাকে। স্যার কমিট করলে দিন শেষে প্রতিষ্ঠান প্রদানের না, কোনো দোষ নেই। কমিটি কিউআরে দিয়ে দিবেন, কাজের পরিমাণ ন্যূনতম নিশ্চিত করে কে বা কয়কারীকে সহযোগিতা করবে, এটার জন্য তারা লাগবে।